জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালোই। অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। যে কথাটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। বিশেষ করে যারা নতুন বিয়ে করতে যাচ্ছ বা নতুন মা বাবা হতে যাচ্ছ তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। তাই বলছি, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। আশা করি সবার উপকার হবে। আজকে ভিডিও রিলেটেড হয়তো তেমন কিছুই বলতে পারবো না, কিন্তু এই গুরুত্বপূর্ণ কথাটা আমার মনে হয় আজকে না বললে খুবই সমস্যা হয়ে যাবে অনেকের। গোপামোদক নামে এক বোন সাধারণ ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছিল। সেই বোনটা কিন্তু সোনামার মতো একটা সোনামা রয়েছে, তার মধ্যে বোনটা আবার প্রেগনেন্ট হয়েছে। তো আমাকে জিজ্ঞাসা করেছিল, সোনা বাবা যখন আমার মধ্যে ছিল তখন কি আমি কোনো স্পেশাল ফটো বা কোনো পরীক্ষা করেছি যে বাচ্চা ভালো আছে না সুস্থ আছে সেটা দেখার জন্য। তো এক্ষেত্রে আমি তো বোনটাকে বলেছিলাম কমেন্টে যা বলার। তো এখন তোমাদের সামনে কিছু কথা না বললেই নয়। প্রথমত কি কি পরীক্ষা করতে হবে এটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব, আমি কি কি করেছি। আর আমাদের সেন্টারে ম্যাডাম বলো ডাক্তার বলো সবাই আমাকে এবার স্পেশাল কেয়ার করেছে, কারণ সবাই জানে আমার সোনামা এরকম, তার জন্যই। তো প্রথমেই থ্যালাসেমিয়া টেস্ট করতে বলেছে, হিমোগ্লোবিন এসব তো করতেই হবে ফার্স্ট স্টেজে। যখনই কনসিভ ধরা পড়বে তখনই করতে হবে। তো থ্যালাসেমিয়া আমার কিন্তু ধরা পড়েছিল, আমি থ্যালাসেমিয়ার বাহক। আর আমার মধ্যে এত বড় একটা রোগ আছে আমি কিন্তু জানতামই না। সোনামা হয়েছিল তখনও কিন্তু আমি জানতাম না তখন, কারণ এসব টেস্ট ছিলই না। তো সোনা বাবা আমার মধ্যে যখন আসলো, যখন আমি কনসিভ করলাম তখন কিন্তু এসব করাই, হিমোগ্লোবিন, থ্যালাসেমিয়া, তারপরে আরও অনেক কিছু টেস্ট করায়। তো থ্যালাসেমিয়া যখন আমি টেস্টটা করালাম, রিপোর্টটা আমি যখন হাতে পেলাম, সেখানকার এই লাইব্রেরির এক কাকু রিপোর্টটা দেখে বলল, তোমার রিপোর্টে থ্যালাসেমিয়ার কেরিয়ার এসেছে, তুমি কিন্তু ভবিষ্যতে বাচ্চা নিতে পারবে না। তো যখনই এই কথাটা আমি শুনলাম আমার তো মাথায় একদম আকাশ ভেঙে পড়লো। আমি কিছু বুঝতে না পেরে আমি বললাম, কেন কাকু, কী হয়েছে গো? বলছে, তোমার থ্যালাসেমিয়া কেরিয়ার এসেছে, ধরা পড়েছে কেরিয়ার, তুমি থ্যালাসেমিয়ার বাহক। তুমি যদি এখন বাচ্চা নাও তাহলে কিন্তু তোমার বাচ্চাও থ্যালাসেমিয়াই হবে। তো তখন থ্যালাসেমিয়ার কথা শুনে মাথাটা তো একদম ঘুরছে আমার। তো তখন আমি আবার বারবার করে জিজ্ঞাসা করলাম, কেন, এটা কিসের জন্য হলো, এটা কেন এরকম করে বলছেন? তখন আমি বললাম, আমি কিন্তু প্রেগনেন্ট কাকু, কেন এরকম করে বলছেন একটু খুলে বলুন। তখন বলল, তোমার স্বামীকে আগে টেস্ট করাও, আর তোমার স্বামীরও যদি টেস্টে থ্যালাসেমিয়ার কোনো বাহক বা ধারক এসে থাকে তাহলে কিন্তু তোমাদের বাচ্চাও কিন্তু বিটা থ্যালাসেমিয়া হতে পারে। তো সেই থ্যালাসেমিয়ার কথা শুনে তো আমার মাথাটা প্রচণ্ডই ঘুরছে, খুবই খারাপ লাগছিল, অস্বস্তি লাগছিল। তখন আমি রিপোর্ট আনতে শুধুমাত্র একাই গিয়েছিলাম, সোনামাকেও রেখে গিয়েছিলাম বাড়িতে। তো মাথা আমার প্রচণ্ড ঘুরছিল, তখন আমি কী করব বুঝতে পারছিলাম না। তো তাড়াতাড়ি করে সোনামার বাবুকে আবার আমি বললাম যে এরকম এরকম করে তোমারও রক্ত পরীক্ষা করতে হবে, থ্যালাসেমিয়া, তারপরে দেখা যাক রিপোর্টে কী আসে। তো ওই দিনই সোনামার বাবু কিন্তু রক্ত দিয়ে এসেছিল। 3 দিন পর রিপোর্ট দেখিয়েছিলাম ডাক্তারবাবুকে। তো ডাক্তারবাবু বলেছিল, তোমার স্বামীর থ্যালাসেমিয়ার কোনো সিমটম নেই, শুধু তোমার ক্যারিয়ার রয়েছে। তো তোমার বাচ্চা যদি হয়, ক্যারিয়ার হতে পারে, সেক্ষেত্রে বাচ্চার কোনো অসুবিধা হবে না। একটাই অসুবিধা আর কি, বাচ্চার কিন্তু ওই হিমোগ্লোবিনের পরিমাণ 7-এর নিচেই থাকবে সবসময়, যেমন আমার থাকে। আমার কনসিভ হওয়ার পরে যে হিমোগ্লোবিন টেস্টটা হয়েছিল সেখানে 6.5 ছিল। সেই এসে দেখে কিন্তু সেন্টারে ম্যাডাম খুবই ভয় পেয়ে গিয়েছিল যে এত হিমোগ্লোবিন যদি কম থাকে তাহলে কিন্তু আমি খুবই রিস্কি, মানে মা সেই সময় কিন্তু খুব রিস্ক হয়, হয়তো ডেলিভারির সময় প্রচুর রক্ত দিতে লাগতে পারে। তার জন্যই কিন্তু সোনামার বাবুকে ডেকে নিয়ে গিয়ে ভালো করে বুঝিয়েছিল যে তুমি উমার ভালো করে কেয়ার নাও, এমনিতেই তোমার আগের বাচ্চাটা এরকম। তো যাই হোক, ডাক্তারবাবুর কথা শুনে অনেকটাই স্বস্তি পেয়েছিলাম যে আমাদের বাচ্চার তেমন কোনো ক্ষতি হবে না। যদি সোনামার বাবুও থ্যালাসেমিয়ার গ্রাহক বা বাহক হতো তাহলে কিন্তু বাচ্চার থ্যালাসেমিয়া হতো বা বিটার থ্যালাসেমিয়া হতো। আর থ্যালাসেমিয়া মানে জানোই যে কত বড় একটা রোগ।
তো আমার মধ্যে এত বড় একটা রোগ আছে, আমার হিমোগ্লোবিন কিন্তু কখনোই 7-এর উপরে ওঠে না। আর তোমাদেরকে এখানে একটা জিনিস দেখাচ্ছিলাম, এখানে আমি পড়ে গিয়েছিলাম সকালবেলা খুব তাড়াহুড়ো করতে গিয়ে, যেহেতু রাত থেকে একটু বৃষ্টি হয়েছিল, উঠান বাড়িঘর সব পিছলে হয়ে গিয়েছিল। আর দেখো রান্নাবাড়া তোমাদের সাথে এক এক করে শেয়ার করছি। তো যাই হোক, তোমরা যারা যারা মা হতে চলেছো বা নতুন বিয়ে হতে চলেছো, আমার মনে হয় বিয়ের আগেই এই থ্যালাসেমিয়া রক্ত পরীক্ষাটা অবশ্যই করা দরকার। তোমরা অনেকেই জানো এপি ব্লগসের যে প্রিয়া দিদিভাই রয়েছে, আমার মনে হয় দাদাভাই দিদিভাই দুইজনেই থ্যালাসেমিয়ার গ্রাহক বা বাহক। তার জন্যই আয়ুষ সোনার এরকম এত বড় একটা রোগ হয়েছে। আয়ুষ সোনার প্রত্যেক মাসে মাসে রক্ত পাল্টাতে হয়। আমরা অনেকেই জানি কি অবস্থা হয় থ্যালাসেমিয়ার একটা পেশেন্টকে ট্রিটমেন্ট করা থেকে সমস্ত কিছু করা। তো সেটাই বলবো, বিয়ের আগে সবাইকে থ্যালাসেমিয়ার রিপোর্টটা করা দরকার। যদি থ্যালাসেমিয়া দুইজনেই হয়ে থাকে তাহলে কিন্তু সে বিয়েটা না করাই ভালো। লাভ ম্যারেজের ক্ষেত্রে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যারা অ্যারেঞ্জ ম্যারেজ করে আমার মনে হয় এই রিপোর্টটা করা খুবই দরকার, নাহলে ভবিষ্যতে খুব খারাপ একটা অবস্থা হয়ে যায়। আর দেখো এখানে একটা বস্তার মধ্যে যে সবজির চোকলাগুলো রয়েছে সেগুলো ভরে নিলাম, কারণ এখানে পচিয়ে পচিয়ে সার তৈরি করব। ফুল গাছের গোড়ায় বলো, যে কোনো গাছের গোড়ায় বলো, দিলে খুবই উপকার হয়। আর এই যে বৃষ্টিটা একটু কমেছে, আকাশটা একটুখানি ফরফরা হয়েছে, মানে রোদের মুখ তো এখনও দেখা যাচ্ছে না, তবু কাপড় চোপড়গুলো তো ধুয়ে রেখেছিলাম স্নানের আগে, সেগুলো মেলতে হবে। আর এত পিঁপড়ে চলাচল করছে, আর প্রত্যেকটা আড়ের মধ্যে পিঁপড়ে চলাচল করছে, তাই আবার প্রত্যেকটা তারের মাথায় মাথায় কেরোসিন তেল দিয়ে দিলাম। এই কেরোসিন তেল দিলেও কিন্তু কোনো কাজ হয় না, তবু ওই যেটুকুই কাজ হয় আর কি। তো প্রত্যেকটা কাপড় চোপড় মেলে নিচ্ছি। ওইদিকে কিন্তু রান্না হচ্ছে, মাংসের মধ্যে ঝোল দিয়েছি, মাংসটা কষিয়ে। তারপর এই কথা শুনে আমি কি করেছিলাম জানো তো, ইউটিউবে সার্চ করে দেখেছিলাম যে থ্যালাসেমিয়া কী বা এই রোগটা সম্বন্ধে অনেক কিছু সার্চ করলেই জানা যায়। অনেক ডাক্তার আছে, তাদের নিজস্ব মতামত দেয় কি হলে কি হতে পারে। আর মা বাবাই যদি থ্যালাসেমিয়ার বাহক হয় আর এই অবস্থায় না জেনে যদি বাচ্চা এসে পড়ে, তবে এই ক্ষেত্রে 12 সপ্তাহের মধ্যেই একটা পরীক্ষা আছে, সে পরীক্ষাটা করলে নাকি ধরা পড়ে যে সেই বাচ্চাটার ভিতরে এই এত বড় রোগের কতটা প্রভাব পড়েছে, মানে কত পার্সেন্টেজ, এটা নাকি পরীক্ষা করলেই বোঝা যায়। তো এই কথাটা কিন্তু ডাক্তারবাবুকে আমি বলেছিলাম, এখন কি টেস্ট করা সম্ভব? তো তখন তো আমার 3 মাস হয়ে গিয়েছিল, পার হয়ে গিয়েছিল 3 মাস। তার জন্য ডাক্তারবাবু বললো এখন পরীক্ষা করলে খুবই অসুবিধা হয়ে যাবে, এখন পরীক্ষা করা কিছুতেই যাবে না, তবে তোমার কোনো টেনশন নেই, যেহেতু তোমার স্বামীর কোনো কিছু ধরা পড়েনি, তোমার স্বামীর রিপোর্ট একদম ভালো আছে, তাই তোমার বাচ্চা ক্যারিয়ার হলেও কোনো অসুবিধা হবে না। তো এই কথাটা শোনার পর আমি অনেকটা স্বস্তি পেয়েছি, অনেকটাই তখন মনের মধ্যে সাহস পেয়েছি। তো এই এত কিছু ঘটনা ঘটে গেছে আমার সাথে, তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তোমরা অনেকেই জানো, প্রথমত আমি কিন্তু তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করিনি, কারণ সোনামার বাবু বারণ করেছিল যে আগেই একদমই এসব সোশ্যাল মিডিয়ায় এসে করবে না, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আজকে আমি তোমাদেরকে বলে দিলাম, কারণ অনেকের উপকার হবে আমার মনে হয়। আসলে আমার সোনামার মতো যা বাচ্চা যাদের আছে, আমরা কিন্তু সবসময় একটা ভয়ের মধ্যে থাকি যে আবার না এরকম হয়ে যায়, একটা অনেকটাই ভয় কাজ করে, আতঙ্ক কাজ করে ভেতরে। তো অল্প কিছু একটা শুনলেই কিন্তু খুবই খারাপ লাগে। তো যাই হোক, সবই ভালো হবে, সুস্থ হবে, সবার ভালো হোক, এটাই আমি কামনা করি। আর দেখো এদিকে রান্নাবাড়া হয়ে গেছে, তোমাদের সামনে আমি এখন একটু কাজের কথা শেয়ার করি। রান্নাবাড়া হয়ে গেছে, সোনাদেরকে স্নান করানো হয়ে গেছে, নয়ন সোনাকে দেখতেই পেলে আমার কোলে। আর এদিকে বাসনগুলো সব কলের পাড়ে আমি জমা করে রেখে গিয়েছিলাম দুজনকে স্নান দান করাতে। দুজনকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে এই যে বাসনগুলো ধুচ্ছি। সোনামার বাবু চলে এসেছে বাড়িতে, ও গাই বানালো, আর তোমাদেরকে একটু গাইটাকেও দেখিয়ে দিলাম। আর দেখো আমি পদ্ম বীজগুলো আগের দিন তো জলের মধ্যে রেখেছিলাম, তো একটা একটা করে দেখছি যে সবগুলোই উপরে উঠছে, নষ্টই হয়ে যাবে নাকি তার নাই ঠিক।
আর উমা হানি দিদি ভাই আমাকে কিন্তু আগের ভিডিওতে অনেকগুলো কমেন্ট করেছিল, জিজ্ঞাসা করেছিল সোনামা কি বোতল দিয়ে জল খেতে পারে। তো সোনামা তো বোতল দিয়ে জল খেতে পারে না, মুখের এক সাইডে আমি ধরে রাখি, তারপর সোনামা খাই, একটু একটু করে খাওয়াতে হয়। বেশি দিলে কিন্তু সব কিছুই বের করে দেয়, সাথে খাবার দাবার সব কিছু বের করে দেয়। শুভ বিকাল সবাইকে। বিকেল হয়ে গেছে, খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণই। এদিকে গরুগুলোকে খেতে দেওয়া হলো, এদিকে বাছুর দুটো, এদিকে গাই। কি জন্য একবার জিজ্ঞাসা করেছিল যে আমাদের কয়টা গরু, পম্পা দিদিভাই জিজ্ঞাসা করেছিল মনে হয়, ইন্দ্র পম্পা লাইফস্টাইলে। এদিকে দুটো বাছুর, একটা 6 বছর, একটা বগন বছর, এদিকে আমাদের গাই। আর আমাদের গাইটা কিন্তু খুবই লক্ষ্মী, কারণ 1 বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত 1 কেজি দুধ দেয়। আর দুধ এত ঘন, এত ভালো দুধ। আমাদের বাড়ি থেকে কেউ যদি দুধ নেয় না, 1 পোয়া দুধ নিলে এখন সেখানে 1 পোয়া জল দিয়ে দেয়, তবু বলে দুধ নাকি একদম খুবই গাঢ়। এই যে আমার বাগান, শখের বাগান, আমার এই গাছে কিন্তু প্রচুর ফুল ধরে আর কি। এই দেখো কি অবস্থা বাগানের, পরিষ্কার করতে পারছি না, জঙ্গল হয়ে গেছে। আর এখানে সার রাখা হয়েছে, গোবর সার রোদ হলে শুকাবো এখানে, তার জন্যই আর কি। ঠিক আছে, আমার শখের বাগানের কি অবস্থা, হার অবস্থা। তো চলে আসলাম এদিকে, দেখো কাপড়গুলো তো তুলতে হবে, একদমই শুকায়নি, আজকে তো রোদ উঠেইনি, শুকায়নি। তার জন্য আমার প্রত্যেকটা আরের মধ্যে পিঁপড়ে, এই পিঁপড়ে তো ঝেড়ে ঝেড়ে আমার অবস্থা শেষ একদম। উমাহানি দিদিভাই তুমি জিজ্ঞাসা করেছিলে পিয়ালিটা আবার কে গো? তো পিয়ালি হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা ভাস্তার মেয়ে। ওই কিন্তু মাঝে মাঝে ভিডিওটা করে দেয়, যখন আসে তখন বলি, তো সুন্দর করে একটা ভিডিও করে দেয়। আগের ভিডিওতে কমেন্ট বন্ধ ছিল, উমাহানি দিদিভাই তার শাশুড়ি মার মোবাইল থেকে আমার ভিডিওটা দেখেছে। আর দিদিভাই কমেন্ট করেছিল যে তোমার ভিডিও 5-6 বার করে দেখি, তবুও আমার এত ভালো লাগে, আবার দেখতেই থাকি। তো তোমরা এত ভালোবাসো আমাকে, আমি জানি না এই ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা, তবে অনেক ভালোবাসা তোমাদেরকেও আমার তরফ থেকে, এত সুন্দর আমার পাশে থাকার জন্য, এত সুন্দর করে আমাকে, আমার সোনামাকে ভালোবাসার জন্য। তোমরা পাশে থাকলে অবশ্যই আরও সামনের পথটা আরও সহজ হয়ে যাবে। আর কিন্তু আরও অনেক দিদিভাই রয়েছে, অনেক ভালোবাসার মানুষ রয়েছে, তারা প্রত্যেককেই আমাকে খুব ভালোবাসে, অনেক ভালোবাসে। তোমাদেরকেও অনেক ভালোবাসা। কি অবস্থা, সব তারের মধ্যেই পিঁপড়ে ভর্তি হয়ে গেছে। এখন কি করব, আজকে সকাল বৃষ্টি হয়েছে, রোদ উঠেনি, তার জন্য একদমই কাপড় চোপড়গুলো শুকায়নি, তার মধ্যে পিঁপড়ে, কি অবস্থাটা হয়েছে। এখন এগুলো তুলতে হবে। আজকে দেখতে পেয়েছিলে শুধু মাংস রান্না করেছি, উচ্ছে ভাজা আর শাক ভাজা। আজকে কিন্তু মাছ রান্না হয়নি, কারণ শাশুড়ি এখনো আসেনি, তার জন্য আজকে মাছ আনেনি, শুধুমাত্র মাংস দিয়ে খাওয়া হয়েছে। এখন রাত বাজে 9টা, এখন আমি রান্না করতে যাব, রাত্রের ভাত রান্না করব। আর আমার সোনামাকে যে তুলে নিয়েছি, সোনামার খাওয়ারও সময় হয়ে গেছে, সোনামা রাত্রে খাবে দুধ ভাত। সোনামা আজকে দুধ ভাত খাবে রাত্রে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, হরি বল।